হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি একটা নতুন টপিক আবার স্টার্ট করব, যেটা ফিফথ সেম কার্ডিওভাস্কুলার সিস্টেম এর সেকেন্ড টপিক হবে। সেটা হচ্ছে হাইপার টেনশন। তো আজকে পড়ব হচ্ছে হাইপার টেনশন, TENSION, হাইপার টেনশন। আচ্ছা, তো আমরা জানি একটা সুস্থ স্বাভাবিক মানুষের ব্লাড প্রেশার হয়ে থাকে 120/80, যেখানে এটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার আর এটা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। আচ্ছা, হাইপারটেনশন পড়ার আগে ছোট্ট একটা টার্ম জেনে নেওয়া যাক। হোয়াট ইজ ব্লাড প্রেশার? বিপি কি? একদম সহজ সরল ভাষায় বলতে গেলে, যখন ব্লাড আমাদের ব্লাড ভেসেলস দিয়ে ফ্লো করছে, তখন ব্লাড আমাদের যেটা স্মুথ মাসেলস থাকে, ব্লাড ভেসেলস তো স্মুথ মাসেলস দিয়ে তৈরি হয়ে থাকে, তো যে স্মুথ মাসেলস থাকছে, তো ব্লাড যখন ফ্লো করছে, এইভাবে যখন ফ্লো করে, তো তখন ব্লাড ফ্লো করার টাইমে এই স্মুথ মাসেলসে যে চাপটা দিচ্ছে, যে প্রেশার দিচ্ছে, সেটাই আমাদের কিন্তু বিপি বলে পরিচিত বা ব্লাড প্রেশার বলতে পরিচিত। এইবার 120/80 এটা হলো কি নর্মাল ব্লাড প্রেশার, যেটা আমরা বলি নর্মাল বিপি বলছি। আচ্ছা, 120/80 এটা কিন্তু মিলিমিটার অফ এইচজি, এটা কিন্তু ভুললে হবে না, মার্কারি অফ এইচজি, ওকে, সরি, মিলিমিটার অফ মার্কারি। আচ্ছা, তো এইবার আমি হাইপার টেনশন বলতে কি, হাইপার বলতে বেশি, তার মানে যখন 120/80 থেকে বেশি হয়ে যাবে সেটাই কি হাইপার টেনশন। যখন একটা সুস্থ মানুষের 120/80 এর বিপি বেশি হয়ে যাবে, এটার থেকে হয়তো বিপি আরও বেশি, তখন কি সেই কন্ডিশনটাকে আমি হাইপার টেনশন বলতে পারি? না, একদমই বলতে পারি না। কখন আমি হাইপার টেনশন বলবো? একটা এক্সাম্পল ধরা যাক একটা মানুষ, এর নর্মাল বিপি হচ্ছে 120/80, সে সাইক্লিং করছে, CYCLING, সাইক্লিং করছে বা কোনো একটা ওয়ার্কিং করছে, যার জন্য তার বিপিটা 120/80 থেকে অনেকটা বেশি হয়ে গেল। আবার কিছুক্ষণ রেস্ট করার পর সে কিন্তু আবার নর্মালাইজ হলো তার বিপিটা। তো এখানে তো বাড়ছে, আবার রেস্ট করার পর নর্মাল হচ্ছে। ধরে নেওয়া যাক আবার একটা মানুষ যার 120/80 নর্মাল বিপি হচ্ছে, সে রেস্ট কন্ডিশনে আছে বা স্লিপ, মানে সে ঘুমাচ্ছে, স্লিপিং কন্ডিশন আছে। তখন দেখা যাবে তার বিপিটা 120/80 থেকে নেমে গিয়ে অনেক নিচু হয়ে যাচ্ছে। তখন সেই কন্ডিশনটা কি হাইপোটেনশন? সেইটা না, এগুলো কোনোটাই নয়। একে আমি উপরের কন্ডিশনটাকে হাইপার টেনশন বলবো, না তো এই কন্ডিশনটাকে হাইপোটেনশন বলবো। কখন আমি হাইপার টেনশন বলবো? যখন একটা সুস্থ মানুষ 120/80 আছে, তো হয়তো কিছু কাজ করছে বা সাইক্লিং করছে, তার 120/80 থেকে 120/80 বিপি ছিল, রেস্টিং কন্ডিশনে আসার পরও তার বিপিটা কিন্তু নর্মালাইজ হচ্ছে না। যখন সেই বিপিটা সাস্টেন্ড করে যাবে 120/80 এর উপরেই থাকছে সারাক্ষণ, নর্মালাইজ হচ্ছে না, 120/80-তে আসছে না, এর থেকে বেশি হয়ে থাকছে সবসময়, সেই কন্ডিশনটাকে আমি হাইপার টেনশন বলবো। এটা সাস্টেন করবে। আমার যদি বিপিটা বেড়ে গিয়ে আমি কাজ করছি এবং সেই কাজ করার পর আমার বিপিটা 140/90 হয়ে গেল এবং তারপর রেস্টিং কন্ডিশনে থাকার পর আমার সেটা 120/80 হয়ে গেল, সেটাকে আমি হাইপার টেনশন বলবো না। হাইপার টেনশন কখন বলবো? যখন আমাদের 140/90 থাকছে বা 120/80 থেকে বেশি থাকছে এবং সেটা নর্মালাইজ হচ্ছে না, রেস্টিং কন্ডিশনে থাকলেও সাস্টেন করছে, সেই কন্ডিশনটাকে আমি বলবো আমি হাইপার টেনশন। তাহলে হাইপার টেনশন সম্পর্কে কি লিখতে পারি আমি? হাইপার টেনশন, ওকে। তাহলে কি লিখব? যে সাস্টেন্ড এলিভেশন অফ ব্লাড প্রেশার which is associated to some complication
in the body that increases some morbidity or some mortality risk. জেনারেলি আমাদের 140/90 মিলিমিটার অফ এইচজিকে হাইপারটেনশন ধরা হয়ে থাকে। 140/90 এর থেকে বেশিকে আমরা কিন্তু হাইপারটেনশন ধরতে পারি। ভালো কথা। আচ্ছা, এইবার যেই হাইপারটেনশন বলছি, একটা মানুষের যে হাইপারটেনশন হয়েছে তার কি কি সিমটমস আসবে? তো কি কি সিমটম থাকবে হাইপারটেনশন মানুষের হলে? কি কি সিমটম থাকবে সেগুলো একটু দেখি। তো সিমটমসগুলো হচ্ছে, ফার্স্ট অফ অল সেক্ষেত্রে আমার হেডেক অ্যান্ড ডিজিনেস থাকবে, ঝিমেনি ভাব থাকবে, কাজ করতে ইচ্ছা করবে না, বসে পড়লে উঠতে ইচ্ছা করবে না, উঠতে পড়লে বসতে ইচ্ছা করবে না, সারাক্ষণ ঘুম ঘুম ভাব। হার্টের প্রবলেম হবে। নেক্সট হচ্ছে নোজ ব্লিডিং, এটা খুব সম্ভবত সবারই দেখা যায় না, একটু রেয়ারেস্ট কেস হয়। ভিশন প্রবলেম, ফ্যাটিগ এবং নামড হ্যান্ড অ্যান্ড ফিট। এর মধ্যে হেডেক অ্যান্ড ডিজিনেস, ভিশন প্রবলেম, ফ্যাটিগ, নামড হ্যান্ড অ্যান্ড ফিট, কোনো কাজ করতে ইচ্ছা করবে না, ঝিমুনি ভাব থাকবে, তো সেই সব ব্যাপারগুলো কিন্তু থাকে। আচ্ছা, কি কি কারণের জন্য আমাদের এই হাইপারটেনশন হতে পারে? কজেস অফ হাইপারটেনশন, কি কি কারণের জন্য আমাদের এই হাইপারটেনশন হতে পারে সেটা দেখি। ফার্স্ট কারণ হচ্ছে এক্সেস সল্ট, EXCESS, এক্সেস সল্ট, এক্সেস সল্ট। দেন হচ্ছে প্রেগন্যান্সি, দেন হচ্ছে অ্যাবনর্মাল আর্টারিজ, যেটা পরবর্তীকালে অনেক কিছুতে জানা যাবে যে অ্যাথেরোস্ক্লেরোসিস, অ্যাথেরোমা, ডিপোজিশন, যদি আমাদের ব্লাড ভেসেলসে কোনো টাইপ অফ ক্লটিং হয়ে যায়, কোনো ডিপোজিশন হয়ে যায়, তার জন্য এটা ন্যারোয়িং হয়ে যাচ্ছে, তো সেসব কারণ আছে। তো অ্যাবনর্মাল আর্টারিজের জন্য হচ্ছে। আচ্ছা, ইনক্রিজড ব্লাড ভলিউম, ব্লাড ভলিউম যদি বাড়তে থাকে, অনেক হাই অ্যামাউন্টের যদি ব্লাড আমাদের এখানে থাকে, ভলিউম যখন বাড়ছে তাহলে ব্লাড প্রেশার কিন্তু বাড়তে থাকবে। আর একটা খুব সুন্দর জিনিস যেটা আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট লাইফে থাকে, দ্যাট ইজ স্ট্রেসফুল লাইফ, এর জন্য হাইপারটেনশন হতে পারে। আচ্ছা, হেলথ কন্ডিশন, আমি ইমপ্রপার মানে সঠিকভাবে ডায়েট করছি না, আমি এক্সারসাইজ করছি না, তো সেসব জন্য হতে পারে। কিছু মেডিকেশন, তো সার্টেন মেডিকেশনস। তারপর হচ্ছে স্ট্রোক, তারপর হচ্ছে হার্ট ফেলিয়ার। তো এসব অনেক কারণের জন্যই কিন্তু আমাদের হাইপারটেনশন হতে পারে। আচ্ছা, এবার আমরা আসি হাইপারটেনশনের
হাইপার টেনশনের ফিজিওলজিতে বেসিক্যালি কি হয়ে থাকে, ধরা যাক এটা আমাদের ব্লাড ভেসেলস, এবং সেই ব্লাড ভেসেলসে আমরা দেখতে পাচ্ছি ব্লাড প্রেশার হঠাৎ করে কমে গেছে, ব্লাড প্রেশার লস ইন ব্লাড ভেসেলস। ভেসেলস বলতে কোনগুলো? আর্টারি অ্যান্ড ভেন উভয়ের ক্ষেত্রে। এখন এই ব্লাড ভেসেলসে আমাদের কি আছে? ব্যারো রিসেপ্টর প্রেজেন্স থাকে, যেগুলো আমাদের সেন্স করতে পারবে যে ব্লাড প্রেশার আমাদের কমে গেছে নাকি বেড়ে গেছে। ইদার যখন সেন্স করলো যে বিপি আমাদের কমে গেছে, সেটা আমাদের ডিরেক্টলি কি করবে? ব্রেনকে সিগন্যাল পাঠাবে। ব্রেনকে সিগন্যাল পাঠালো। ব্রেন যখন আমাদের স্টিমুলেট হলো, যখন ব্যারো রিসেপ্টার্সগুলো আমাদের ব্রেনকে স্টিমুলেট করবে, ব্রেন তখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করবে। কোন জিনিসটা অ্যাক্টিভেট হবে? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হবে। আমরা জানি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বা অ্যাড্রেনার্জিক সিস্টেমের দুটো মেন রিসেপ্টার থাকে, আলফা অ্যান্ড বিটা। এর সাবটাইপ তো প্রচুর আছে, বাট সেগুলো নিয়ে আমাদের এখন কাজ নেই। আচ্ছা, তো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের স্টিমুলেশন হবে, আর তার ফলে কি হচ্ছে? এইবার বিপি যখন আমাদের ফল করলো, ব্রেনে তখন স্টিমুলেশন গেল, ব্রেনে স্টিমুলেশন হবার পর এসএনএস স্টিমুলেট হলো, তার ফলে সিম্প্যাথেটিক ডিসচার্জ বা আমাদের এসএনএস আমাদের এসএনএস যেটা আছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, সেটা আমাদের স্টিমুলেট হলো। এটা স্টিমুলেশন হবার ফলে কি হচ্ছে? যখন আমাদের এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের যখন স্টিমুলেশন হলো, তো সেটা আমাদের বিভিন্ন অর্গ্যানে থাকা অ্যাড্রেনার্জিক রিসেপ্টরকে স্টিমুলেট করবে। কোথায় কোথায় আছে? ফার্স্ট অফ অল আছে হার্টে আমাদের কোন টাইপ অফ রিসেপ্টর থাকে? সেটা হচ্ছে হার্টে থাকে আমাদের বিটা 1 রিসেপ্টর। তো বিটা 1 রিসেপ্টর যখন স্টিমুলেট হবে, তাহলে হার্ট স্টিমুলেশন সেটা কি করছে? সিস্টোলিক ব্লাড প্রেশার ইনক্রিজ করছে ভায়া হার্টস কন্ট্রাকশন ইনক্রিজের থ্রুতে। এটা হলো আমাদের এখানে ব্লাড ভেসেলস থাকে। কি এটা? ব্লাড ভেসেলসে আমাদের আলফা 1 রিসেপ্টর প্রেজেন্ট থাকে, এবং যখন সিম্প্যাথেটিক ডিসচার্জ হচ্ছে, তখন সেই ব্লাড ভেসেলস কি হবে? ব্লাড ভেসেলসে ভ্যাসো কনস্ট্রিকশন হবে। ভ্যাসো কনস্ট্রিকশন হলে ব্লাড ভেসেলসটা যদি আমাদের এরকম ছিল, সেটা এখন এরকম হয়ে গেছে, তার ফলে বিপি ইনক্রিজ করছে। আরেকটা হবে, সেটা হচ্ছে আমাদের কিডনিতে আমাদের স্পেসিফিক্যালি বিটা 1 রিসেপ্টর থাকে। বিটা 1টা কী করছে? যখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে ডিসচার্জ হচ্ছে বা এসএনএস স্টিমুলেট হচ্ছে, তখন কিডনিতে থাকা আমাদের যে জেজি সেল, সেটা স্টিমুলেট হবে। সেটা স্টিমুলেট হবার ফলে রেনিন রিলিজ করবে। সেই রেনিন রিলিজ করার পর রেনিন আমাদের বিভিন্ন ধরনের ফাংশন করবে। রেনিন রিলিজ হচ্ছে, বিভিন্ন ধরনের ফাংশন করছে। রেনিন রিলিজ হওয়াটা আমরা পড়েছি রাস সিস্টেমে। রাস সিস্টেম অ্যাক্টিভেট হবে। এই যে রাস সিস্টেম যেটা অ্যাক্টিভেট হলো, সেই রাস সিস্টেমটা আমাদের ডাইরেক্টলি
তো ব্লাড প্রেশারকে ইনক্রিজ করছেই, প্লাস ইনডাইরেক্টলি ওয়েতে এই সমস্ত জিনিসের উপর, এগুলোর উপরও কিন্তু স্টিমুলেশন কজ করবে। তাহলে কি করছে, দিস renin maintain long term BP throughout the body। এর ফলে এই যে রেনিন বা রাস সিস্টেমটা, যেটা কন্টিনিউয়াসলি, যে রেনিন যে রাস সিস্টেম যেটা অ্যাক্টিভেট হলো, সেটা কিন্তু কন্টিনিউয়াসলি হার্টের উপরেও কিন্তু কন্ট্রাক্টিলিটি বাড়াবে। হার্টের কন্ট্রাক্টিলিটি বাড়াচ্ছে, হার্টের যে পাম্পিং করার ক্ষমতা সেটা বাড়াচ্ছে, প্লাস যে ব্লাড ভেসেল ছিল সেগুলোকেও ভ্যাসো কনস্ট্রিকশন করাচ্ছে, ফলে ন্যারোয়িং হচ্ছে, তার ফলে বিপি বাড়ছে। তো তার ফলে অ্যাকচুয়ালি কী করবে, লং টার্মের কী এফেক্ট দেবে, সেটা হচ্ছে দিস renin will continuously keep on stimulating the heart, and the heart will do more contraction for long term, that leads to cardiac muscle hypertrophy বা cardiac remodeling, that leads to হার্ট ফেলিয়ার। যখন আমাদের এই রেনিনটা কন্টিনিউয়াসলি আমাদের স্টিমুলেটিং করবে হার্টে, ইন আ লং টার্ম এফেক্ট কার্ডিয়াক মাসেল হাইপারট্রফি বা কার্ডিয়াক রিমডেলিং হবে, যেটা লিডস করবে হার্ট ফেলিওরকে লিডস করবে কাকে, হার্ট ফেলিওরকে লিডস করছে। ওকে, এইবার এই রাস সিস্টেম হার্টের উপর তো এফেক্ট দেখালো, কিডনির উপর কি এফেক্ট দেখবে, কিডনির উপর কি এফেক্ট করবে, রেনিন আমাদের কিডনিতে লো অ্যামাউন্ট অফ ব্লাড পৌঁছাতে শুরু করবে, লো অ্যামাউন্ট অফ ব্লাড ফ্লো। তার জন্য সেখানে কি হবে, ইউরিনেশনও আস্তে আস্তে কমবে এবং ব্লাড ভলিউম ইনক্রিজ করবে, তার ফলে বিপি ইনক্রিজ করছে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি মিস করে গেছি, সেটা হচ্ছে যখন আমাদের এই হার্টের উপর স্টিমুলেশন করছে, হার্টের কন্ট্রাক্টিলিটি বাড়ছে, তার ফলে না এখানে আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশার ইনক্রিজ হবে, আর যখন ভ্যাসোকনস্ট্রিকশন করাবে সেখানে কিন্তু ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ইনক্রিজ করবে। তাহলে লো অ্যামাউন্ট অফ ব্লাড ফ্লো হচ্ছে, তাহলে কিডনির ক্ষেত্রে আমাদের ইউরিনেশন কমে যাবে বা ডাইউরেসিস কমে যাবে, ডাইউরেসিস কমে যাবে এবং তার ফলে কি হবে, লো অ্যামাউন্ট অফ ইউরিনেশন হবে এবং তার ফলে ব্লাড ভলিউম ইনক্রিজ করবে এবং যেটা আলটিমেটলি বিপিকে ইনক্রিজ করছে। তো রাস সিস্টেমটা অলরেডি আমার চ্যানেলে আপলোডেড আছে, এই রাস সিস্টেম সম্পর্কে ডিটেইলিং পুরো ডিটেলসে জানতে গেলে ভিডিওটা ওখানে দেখো। আচ্ছা, তাহলে এটা গেল ওভারঅল যে কি করে আমাদের হচ্ছে। একবার ছোট্ট করে রিক্যাপ দিই, সেটা হচ্ছে হাইপার টেনশনের প্যাথোফিজিওলজি। এখানে বিপি কমে গেল, ব্যারো রিসেপ্টর বিপি কমে যাওয়াটা সেন্স করেছে, ব্রেনকে স্টিমুলেশন পাঠালো,
ব্রেন তখন আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের অ্যাক্টিভেশন করালো। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মেন দুটো রিসেপ্টার হচ্ছে আলফা অ্যান্ড বিটা। আলফা অ্যান্ড বিটা আমাদের হার্টে প্রেজেন্ট থাকে, আমাদের ব্লাড ভেসেলসে আছে এবং কিডনিতে আছে। বিটা 1 হার্টে প্রেজেন্ট থাকে। যেই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম থেকে আমাদের অ্যাড্রেনালিন রিলিজ হলো, সেই অ্যাড্রেনালিন যখন বিটা 1-এ অ্যাটাচ করলো, তো সেখানে হার্টের স্টিমুলেশন হলো, হার্টের কন্ট্র্যাক্টিলিটি বাড়লো, হার্ট পাম্পিং করার ক্ষমতাটা প্রচুর পরিমাণ বাড়িয়ে দিল এবং সেক্ষেত্রে সিস্টোলিক ব্লাড প্রেশারটা ইনক্রিজ করলো। ব্লাড ভেসেলসে আলফা 1 আমাদের রিসেপ্টার প্রেজেন্স থাকে সেম একইভাবে, তো সেখানে ভ্যাসো কনস্ট্রিকশন হচ্ছে এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ইনক্রিজ করছে, তার ফলে বিপি ইনক্রিজ করছে। কিডনিতে আছে বিটা 1, জেজি সেলের অ্যাক্টিভেশন হলো এখানে, এবং জেজি সেল যেই অ্যাক্টিভেশন হলো সেটা রেনিন রিলিজ করলো, রাস সিস্টেমের অ্যাক্টিভেশন হলো। রাস সিস্টেম আমাদের ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ওয়েতে ব্লাড প্রেশারকে বাড়াচ্ছে, হার্টের উপর স্টিমুলেশন করাচ্ছে, তার ফলে কন্টিনিউয়াসলি যখন স্টিমুলেশন করাবে লং টার্ম ধরে হার্টের কিন্তু একটা প্রবলেম হবে, দ্যাট ইজ দ্য কার্ডিয়াক মাসেল হাইপারট্রফি, এবং যাকে আমি কার্ডিয়াক রিমডেলিংও বলতে পারি, যেটা লিডস করবে হার্ট ফেলিওরকে। আচ্ছা, আর কিডনির উপর কী করবে? লো অ্যামাউন্ট অফ ব্লাড ফ্লো হতে শুরু করবে, তার জন্য ডায়ুরেসিস কমে যাবে বা ইউরিনেশন কমে যাবে, এবং ব্লাড ভলিউম সেটাও কিন্তু আমাদের ইনক্রিজ করবে, এবং তার ফলে বিপি কিন্তু ইনক্রিজ করছে। ডান। ওকে, এইবার আমি দেখব এই যে হাইপার টেনশন যেটা আমাদের হয়েছে, সেই হাইপার টেনশনে আমি কি করে এর ডায়াগনোসিস করব, এর আমি ডায়াগনোসিস কী করে করব? হাইপার টেনশনের ডায়াগনোসিস খুব সিম্পলি আমি জানি, সেটা হচ্ছে ব্লাড প্রেশার মনিটরিং, এটা করব। দ্বিতীয়ত আমি ব্লাড প্রেশারটাকে ব্লাড প্রেশার যে মেশিন থাকে বিপি মেশিনের থ্রুতে মনিটর করব, এবং ব্লাড প্রেশারটা অনেক রেগুলার বেসিসে প্রপার ডায়াগনোসিসের জন্য আমি কিন্তু ব্লাড প্রেশারটাকে মনিটর করতে থাকবো। সো কি লিখব? নিড টু মেজার বিপি অন রেগুলার ফর প্রপার ডায়াগনোসিস। আমি ব্লাড কোলেস্টেরল লেভেল সেটাকেও কিন্তু চেক করব, বডি মাস ইন্ডেক্স এটাকেও চেক করতে পারি, এবং অনেক সময় যদি বেশি কমপ্লিকেশনস থাকে সেক্ষেত্রে আমি কিন্তু ইসিজি রিপোর্টও কিন্তু চেক করতে পারি, ইলেকট্রোকার্ডিওগ্রাম। যেটা হয়ে থাকে হাইপারটেনশন কি এবং হাইপারটেনশন কেন হচ্ছে, বা কজ অফ দ্য হাইপারটেনশন, কেন কেন হাইপারটেনশন হতে পারে, হাইপারটেনশনের কী কী সিমটমস আছে, হাইপারটেনশন সম্পর্কে একটা বেসিক নলেজ কিন্তু এখানে দেওয়া হলো। অন দ্য নেক্সট ক্লাস আমি অ্যান্টি হাইপারটেনশন এর ড্রাগস এর লেকচার করাবো on the next chapter. Okay, bye. Thank you my upcoming DRX.